আজ আমাদের দেশের এক মহান পুরুষের জন্মদিন। সময়ের বিচারে 160তম জন্মদিবস সারা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে যুব দিবস। তিনি কে? আপনারা তার নামটা সকলেই জানেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। মাত্র 39 বছর বয়সে সমগ্র বিশ্বকে যিনি পথ দেখিয়েছিলেন, ভারতকে যিনি নতুন পথের দিশা দেখিয়েছিলেন, যিনি পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়েও বলেছিলেন গীতার সেই অমেক বাণী, উত্তষ্টিত জাগ্রত প্রাপ্য বরণ নিবেদিত, ওঠো তুমি তোমার প্রাপ্য বুঝে নাও। এই আহ্বান যিনি জানিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দের আজ 160তম জন্মদিবস। স্বামী বিবেকানন্দের এই জন্মদিবসে বাংলা জনরব তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কয়েকটি কথা আলোচনা করতে চাইছে। আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দুত্ববাদী, তবে কট্টর হিন্দুত্ববাদী ছিলেন না। তিনি এমন হিন্দু ছিলেন যে হিন্দু মনে করতেন যে এই দেশ, এই ভারতের মহামানবের সাগর তীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উদাত্ত আহ্বানকে বিবেকানন্দ প্রথম স্বীকৃতি দিয়েছিলেন এবং তিনি এই ভাবনাটাই বড় করে তুলেছিলেন যে এই ভারত সেই ভারত যেই ভারত সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছে, যে ভারতের সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা, যে ভারত একটা পূর্ণ ভূমি ভারত। কথায় কথায় তিনি ভারতকে পূর্ণ ভূমি বলতেন। বিবেকানন্দের একটা বার্তাই ছিলেন ভারত হচ্ছে পূর্ণভূমি। কেন? তাহলে কি অন্য কোনো দেশে পূর্ণভূমি বলা যায় না? অন্য কোনো দেশকে কেন বলা হয় ভারতকে পূর্ণভূমি? কেনই বা নিজের স্বদেশ সম্বন্ধে এতটা উদাত্ত আহ্বান জানাতেন স্বামী বিবেকানন্দ? সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা তারই কথা দিয়ে, তারই বার্তা দিয়ে আমরা খানিকটা করার চেষ্টা করব। সময়ের অভাবে সবটা হবে না, কিন্তু তবুও বলতে পারা যায় বিন্দুতে সিন্ধু দর্শনের মতো কয়েকটি আঁচড় আমরা কেটে যেতে চাই, যাতে আজকে যারা হিন্দুত্বের নাম করে, আজকে যারা বিবেকানন্দের নামাবলী গায়ে দিয়ে, আজকে যারা বিবেকানন্দকে হাতিয়ার করে, বিবেকানন্দের শিষ্য হিসাবে দাবি করে বাংলা তথা ভারতে বিদ্বেষের রাজনীতি করছে, বিভেদের রাজনীতি করছে, তাদের কাছে একটা সংকেত, একটা বার্তা দেওয়া যাবে বলে আমাদের মনে হয়েছে। তাই এই কথাগুলো আজকে আমাদের বলতে হচ্ছে তার জন্মদিনে, তার জন্মদিবসকে সামনে রেখে 160তম জন্মদিবসে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু বলবো স্বামী লোকেশ্বরানন্দের সেই বিখ্যাত লেখা, সেখান থেকে কয়েকটি শব্দ আমরা পাঠ করব। ভারতকে স্বামীজি পুণ্যভূমি মনে করতেন কেন? সব দেশই তো অনেক মহৎ মানুষ জন্মেছেন। মহৎ মানুষ নিশ্চয়ই ভারতে একচেটা নয়। তাহলে শুধু ভারতকেই স্বামীজি পুণ্যভূমি বলে চিহ্নিত করলেন কেন? স্বামীজির মতে যত মহৎ চিন্তা ভারতের মাটিতেই তার জন্ম। স্বামীজি ভাবতেন যত মহৎ চিন্তা ভাবনা সেটা ভারতের মাটিতেই তার জন্ম। স্বামীজির মতে যত মহৎ চিন্তা ভারতের মাটিতেই তার জন্ম। গ্রিস ও রোম সভ্যতা প্রাচীন, কিন্তু তার চেয়েও প্রাচীন ভারতের সভ্যতা। বর্তমান ইউরোপীয় সভ্যতা গ্রিস ও রোমের সভ্যতারই নকল। এর মধ্যে যা কিছু সুন্দর ও মহৎ তা ভারতেরই দান। তিনি মনে করতেন ভারত এমন একটা দেশ যেখানে সত্যের তপস্যায় নিমগ্ন। ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ধন হলো সত্য। স্বামীজি নিজে বলতেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই ভারতেই আমরা দেখেছি সত্যের জন্য রাজা রাজত্ব ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছেন। আর সেই জন্যই এই দেশে সন্ন্যাসীর মর্যাদা সবচেয়ে বেশি, রাজার চেয়েও বেশি।
এই কথাগুলো তিনি খুব জোরে সরে বলতেন। একই কথা ভারতের পাশ্চাত্যে মোহে মুগ্ধ প্রাণপণ চেষ্টা করেছে পাশ্চাত্যের নকল করতে। ভারত কি করেছে? পশ্চিমা দেশগুলোকে নকল করার চেষ্টা করছে। এই সম্বন্ধে বিবেকানন্দের আক্ষেপ, আবার স্বাধীনতা লাভের ইচ্ছাও আছে। তাই বিদ্রুপ করে স্বামীজি ভারতকে জিজ্ঞাসা করেছেন, এই পরানুকরণ, এই পরমুখাপেক্ষী, এই দাসসুলভ দুর্বলতা, লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভগ্গা স্বাধীনতা লাভ করবে। ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছেন তার আদর্শ ও ত্যাগ ও সেবা। তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলোতে দাঁড়িয়ে যে ভারতের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। তাই বলেছেন, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য সর্বত্যাগী শঙ্কর। আবার বলেছেন, তোমার জীবন ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এই মা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, মা বলতে কি বুঝিয়েছেন স্বামীজি? এই কথাটা অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন ভারত মাতা, কেউ বলেন মা বলতে দেবী, হিন্দু ধর্মের যে দেব দেবী তাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছেন। কিন্তু না, মাকে, প্রশ্ন এখানে, মাকে বিশ্ববাসী। তিনি উত্তর দিচ্ছেন, মা হচ্ছে বিশ্ববাসী। তোমার যা কিছু তা যেন বিশ্ববাসীর সেবাই লাগে। তিনি কি বললেন? যে ভারতবর্ষের মানুষের যা কিছু আসে সেটা যেন বিশ্ববাসীর সেবাই লাগে। আবার বলেছেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এই যে ভারত প্রেম, এ স্বদেশ প্রেম নয়, একটি আদর্শের প্রতি প্রেম। সত্য হচ্ছে সেই প্রেম। সত্যদ্রষ্টা ঋষিদের সন্তান হচ্ছে ভারতবাসী। তাই ভারতবাসী মাত্রই তার ভাই। এই ভারতবাসী সবলের অত্যাচারে জর্জরিত। তাই তার ভারতবাসীর প্রতি আহ্বান, তোমরা মাংস পেশিগুলিকে লোহার মতো শক্ত করো, উত্তষ্টিত, জাগ্রত, প্রাপ্যবরণ নিবেদত, নিজের প্রতি শ্রদ্ধাবান হও। মনে রেখো, অনন্ত শক্তির অধিকারী তুমি, তোমার অসাধ্য কিছু নেই। তিনি বিশ্বাস করতেন ভস্মাচ্ছিত বহ্নির ন্যায় আধুনিক ভারতবাসীর মধ্যে পৈতৃক শক্তি বিদ্যমান আছে। এই ভারত আবার উঠবে, এই ধারণা তার নিশ্চিত ছিল। নতুন ভারত বেরোবে চাষার কুঠির থেকে, ঝড় জঙ্গল পাহাড় থেকে, কারখানা থেকে, হাট বাজার থেকে, যারা শ্রমজীবী, যারা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারে, যারা রক্তবীজের সন্তান, তাদের ভিতর থেকে। কিন্তু পাশ্চাত্যের নকল নয়, কারো নকল নয়। পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ভারত নেবে, কিন্তু বিনিময়ে তাদের দিবে আধ্যাত্মিক জ্ঞান। নতুন ভারত শিল্পে বাড়বে, ব্যবসা বাণিজ্যে বাড়বে, জীবনের মান উন্নত করবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মানবিক গুণগুলোকে বাড়িয়ে চলবে। এবার কেন্দ্র ভারতবর্ষ। স্বামীজি বলতেন, কি করে বাইরের সম্পদের সঙ্গে ভিতরের সম্পদের যোগ হতে পারে, ভারত তা দেখাবে। ভারত দারিদ্র্য দূর করবে, বেকারত্ব ঘোচাবে,
সামাজিক বৈষম্য মুছে নেবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভালো হবে, বুদ্ধের মতো, খ্রিস্টের মতো মানুষ হবে। আজ আমরা কি করছি একবার চিন্তা করে আপনারা দেখুন। বিবেকানন্দের আদর্শ থেকে আমরা কতখানি সরে গেছি তা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তিনি বলতেন, মুসলমান ভাইরা আমার, কথায় কথায় বলতেন, আমার মুসলমান ভাইরা। আজকে সেই মুসলমান সমাজ সম্পর্কে একটা গোষ্ঠী, একটা শক্তি তীব্র ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে চলেছে, যেটা আমাদের কাছে ভাবতে লজ্জা হচ্ছে। স্বামীজির আদর্শের পরিপন্থী কাজ আমরা করে চলেছি। তিনি মুক্ত কণ্ঠে বলতেন, নিবেদিতা লিখেছেন, বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা লিখে বলেছেন, মুক্ত কণ্ঠে বলেছেন, তিনি বলতেন, কি জানি আমার মুসলমান ভাইদের আমি খুব ভালোবাসি। কি জানো, আমি মুসলমান ভাইদের খুব ভালোবাসি। স্বামীজির কাছে ভারতবর্ষ হিন্দু দেশ ছিল না, তাতে সকলের স্থান ছিল। আমার মুসলমান ভাইরা, এই কথাটার মধ্যে খুব স্পষ্ট একটা বার্তা আছে। আপনারা জানেন কিনা জানি না, শুধু এটুকু বলতে পারি, কুমারী পুজোর যে প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই কুমারী পুজোর প্রথম যে মেয়েটিকে, যে বালিকাকে পুজো করেছিলেন স্বামীজি, তিনি আর কেউ নয়, কাশ্মীরের এক মুসলিম পরিবারের কন্যাকে। অভাবনীয়, তার মধ্যে তিনি দেখেছিলেন ভারতের আত্মা, তার মধ্যে তিনি খুঁজেছিলেন ভারতের প্রকৃত রূপ। এ কথা কেউ বলবে না। প্রকৃত অর্থে বিবেকানন্দ ছিলেন একজন অসাম্প্রদায়িক এবং হিন্দু মুসলমান মিলনের তীর্থ ক্ষেত্রকে তিনি মনে করতেন যে দুটো সম্প্রদায়ের মিলাতে হবে। দুটো সম্প্রদায় যদি মিলতে পারে একসঙ্গে, তাহলে সমগ্র বিশ্বে ভারত মাথা তুলে দাঁড়াবে, ভারত এক মহান ভারতে পরিণত হবে। তিনি বলেছেন, আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজীয় শক্তিতে জেগে উঠেছে। কি বলবেন? বিবেকানন্দের কথা যদি আমরা ধরি, তিনি যারা হযরত মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কথায় কথায় অপমান করে, যারা বিদ্রুপ করে, সেই হযরত মুহাম্মদ সম্পর্কে বিবেকানন্দ 1900 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার প্যাসাদোনা শেক্সপিয়ার ক্লাবে প্রদত্ত জগতের মহত্তম আচার্যগণ শীর্ষক বক্তৃতায় স্বামীজি পয়গম্বর মুহাম্মদ সম্পর্কে যা বলেছিলেন তার কিছুটা স্মরণ করা যেতে পারে। তাহার পর আমাদের দৃষ্টি সেই মহাপুরুষ মুহাম্মদের দিকে নিপতিত হয়, যিনি জগতের সাম্যবাদের বার্তা বহন করিয়া আনিয়াছেন। তোমরা জিজ্ঞাসা করিতে পারো, মুহাম্মদের ধর্মে আবার ভালো কি থাকিতে পারে? নিশ্চয় তাহার ধর্মে ভালো আছে। যদি না থাকিত, তবে উহা এতদিন বাঁচিয়া আছে কিরূপে? যাহা ভালো তাহাই স্থায়ী হয়। মুসলমান ধর্মে যথেষ্ট ভালো জিনিস আছে। মুহাম্মদ সাম্যবাদের আচার্য। মুহাম্মদ সাম্যবাদের আচার্য। তিনি মানব জাতির ভাতৃভাব, সকল মুসলমানের ভাতৃভাব প্রচারক, ঈশ্বর প্রেরিত পুরুষ। মুহাম্মদ নিজ জীবনের দ্বারা দেখাইয়া গেলেন যে মুসলমানদের মধ্যে বিভিন্ন জাতি, মতামত, বর্ণ বা লিঙ্গভেদ কিছুই থাকিবে না। অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় এখানেই মুসলমানদের মহত্ব জাতি বা বর্ণ বিচার না করিয়া সকলের প্রতি সাম্যভাব প্রদর্শন করা। বিবেকানন্দ বলেছেন যে ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। আমাদের জীবনে, আমাদের ভাবনায়
শুধুমাত্র বিদ্বেষ না থেকে আমাদের মস্তিষ্কে চৈতন্যের শক্তি যদি জাগরিত হয় বিবেকানন্দের ভাষায়, তাহলে আমাদের এই ভারতবর্ষ নতুন করে জেগে উঠবে, নতুন মহিমায় আবার সম্প্রীতির ভারত হয়ে উঠবে। বিবেকানন্দের যে বার্তা, বিবেকানন্দের যে আদর্শ, বিবেকানন্দের যে নীতি, সেটা যদি যথাযথভাবে আমাদের জীবনে, আমাদের দেশে, আমাদের যারা বিবেকানন্দের উত্তরসূরি বলে যারা নিজেদের দাবি করে, তারা যদি কার্যকরী করে, তাহলে আগামী দিনে এই দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ বলে কিছু থাকবে না, সবটাই সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে। ভারত আবার নতুন শক্তিতে জেগে উঠবে। যে কথা বিবেকানন্দ বলেছেন যে আমি আমাদের নিজের মাতৃভূমির পক্ষে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম দুই মহান মতের সমন্বয়, বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা। তিনি বলেছিলেন বৈদান্তিক মস্তিষ্ক আর ইসলামীয় দেহ নিয়ে নতুন ভারত গড়ে উঠবে। কবে হবে সেই ভারত? যারা বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করে, বিবেকানন্দকে যারা গুরু বলে মনে করেন নিজেদেরকে, যারা বিবেকানন্দের উত্তরসূরি বলে দাবি করে, তারাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে, এমন বক্তব্য দেয়, এমন উত্তেজক বক্তব্য দেয় যা শোনার মতো নয়, যা বিবেকানন্দ যদি শুনতেন লজ্জায় মাথা নত হতেন। এরা বিবেকানন্দের উত্তরসূরি নয়, এরা বিবেকানন্দকে সামনে রেখে বিবেকানন্দের নাম করে এরা আসলে বিবেকানন্দের আদর্শকে ভূপতিত করছে, বিবেকানন্দেরকে অসম্মানিত করছে। এই যারাই কাজটা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই বাংলার, এই দেশের সংস্কৃতি প্রবণ মানুষ, বিবেকানন্দ প্রেমী মানুষ, সচেতন মানুষকে এটুকু বলে আজ আমরা শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। ভালো লাগলে এই বক্তব্যটি, এই ভিডিওটি শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। কারণ দায় এবং দায়িত্ব শুধু আমাদের একার নয়, প্রত্যেকের দায়িত্ব। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা, দেশেরকে নতুনভাবে সাজানোর দায়িত্ব আমাদের সকলের। তাই বিবেকানন্দের আদর্শকে যত বেশি প্রচার করা হবে, তত মানুষের মনের মধ্যে নতুন চেতনা তৈরি হবে। আজকের এই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের যুগে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক মিথ্যাচার করা হচ্ছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের বিবেকানন্দকে সামনে রেখে আমাদের নতুন করে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে।